কেন জড়ালেন আমার কলঙ্কিত জীবনের সাথে আপনাকে? আরহানের হাত থেমে যায় এক মুহূর্ত, পরপরে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে বলে, নিজেকে কলঙ্কিত করতে। ঈশানী এবার বাঁকা হাসলো, তারপর ছেঁচড়া ভাবে জবাব দিল, দয়া করে বিয়ে করেছেন আমায়, তাই না? আমি সারা জীবন দয়ার পাত্রী হয়েই থেকে গেলাম। ছোট থেকে চাচুরার এখন আপনার। হাহ, আমার জীবন। শেষ কথাটা নিজেকে উপহাস করে বলে। আরহান ক্ষতে ব্যান্ডেজ করে তাকায় ঈশানীর দিকে। ঈশানী চোখে চোখ রেখে বলে, এই চৌধুরী বাড়িতে যতটা অধিকার আমার আর আয়রার আছে, ঠিক ততটা অধিকারও তোমারও আছে। আর বাবা মা তোমাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কি তোমার সন্দেহ আছে? ঈশানী মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়। আরহান আবার বলে, তাহলে নিজেকে তাদের কাছে দয়ার পাত্রী বানিয়ে তুমি তাদের ভালোবাসা ছোট করছো। আর রইল আমার কথা, আমার কাছে তুমি আমার দায়িত্ব। অন্যান্য আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক না, আমি জানি। আমি তোমাকে নিয়ে স্ত্রীর মতো কিছু অনুভব করি না ঠিকই, তবে এতটুকু বলতে পারি, এই আরহান মীর চৌধুরী কখনো দায়িত্বের অবহেলা করে না। আমাদের সম্পর্কের এখন শুধুমাত্র সময় প্রয়োজন। আশা করি তুমি সেটা দিবে। আর তুমি নিজেও এখনো বাচ্চা, বিয়ে হয়েছে বলে সংসার নিয়ে থাকবে সেটা না। নিজের মতো পড়াশোনা, নিজের ইচ্ছে মতো সব করতে পারো, সমস্যা নেই। তবে হ্যাঁ, নিজেকে সবার আগে নিজের সম্মান করতে হয়। বারবার কলঙ্কিত কলঙ্কিত বলে তুমি নিজেকে অসম্মান করছো। নারীদের শক্ত হতে হয়, কংক্রিটের মতো শক্ত, যাতে যে কোনো ঝড় হাওয়া উড়িয়ে নিয়ে যেতে না পারে। নিজেকে প্রস্তুত করো, নিজের কঠিন রূপে প্রস্তুত করো মেয়ে। আর এসব বাজে কথা যেন তোমার মুখে না শুনি। বলে ঈশানীকে কোলে তুলে নেয়। খট করে দরজা খোলা শব্দে ঈশানী ভাবনার জগৎ থেকে ফিরে আসে। শারীরিক একাংশ খামচে ধরে, নিঃশ্বাসের গতি বাড়তে থাকে। এই মহিলাদের কথা মনে পড়ে ভয়ে দানা বাড়তে শুরু করে। আরহান নিজের শেরওয়ানি খুলে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে একটি টি শার্ট ট্রাউজার মাথা মুছতে মুছতে বের হয়। ঈশানী তখন এভাবে মূর্তির মতো বসে থাকতে দেখে ভাস পড়ে। হালকা কেশে ঈশানীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলে বৃথা হয়। ঈশানী যেন নিঃশ্বাসও নিচ্ছে না, এমনভাবে বসে আছে। আরহান ঈশানীর উদ্দেশ্যে বলে, এইভাবে বসে আছো কেন? গরমে এসে পড়ে ঘুমটা দিয়ে আছো, অসহ্য লাগছে না? চেঞ্জ করে নাও। বলে রুমে রাখা ছোপায় বসে পড়ে। ঈশানী নড়ে চড়ে ওঠে, তারপর ঘুমটা উঠিয়ে নিচে নামে। এদিক ওদিক তাকিয়ে দেখে তার কোনো পোশাক নেই এখানে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরহান বসে এতক্ষণ ওকে পর্যবেক্ষণ করছিল। শাড়ি পরে বউ সাজে মেয়েটাকে চমৎকার সুন্দর লাগছে। ফর্সা গালের লাল বেনারসি যেন গোলাপ ফুলের মতোই ফুটে আছে। মুখে ভারী মেকআপের আস্তরণ, যদিও মেকআপ ছাড়াই মেয়েটাকে বেশি সুন্দর লাগে। একটা আলাদা মায়া কাজ করে। শাড়ি পরায় এখন আরও লাগছে না, বরং একজন রূপবতী যুবতী মেয়ে লাগছিল। আরহান এসবই ভাবছিল, হঠাৎ খেয়াল হলো ঈশানী দরজা খুলছে। আরহান পিছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ঈশানী পিছনে ফিরল, নত মস্তিষ্কে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, আমার রুমে আমার ড্রেস আনতে। এই রুমে আমার কোনো ড্রেস নেই। আরহান উঠে দাঁড়ালো, ঈশানীকে বলল, তুমি এখানে বসো, আমি আছি। দেখা যাবে আবার শাড়ি নিয়ে পড়ে আছো। ঈশানী লজ্জা বিব্রত বোধ করলো। আরহান কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে জিজ্ঞেস করলো, তোমার পোশাক কোথায় পাবো? ঈশানী প্রত্যুত্তর করলো। ক্লোজেটের ডান পাশে। 5 মিনিট পর আরহান এলো, হাতে ঈশানীর পোশাক। ঈশানীকে দিয়ে সেও সোজা ওয়াশরুমে ঢুকে যায়। পাক্কা 30 মিনিট পর সে মেকআপ তুলে গোসল করে বের হয়। এবার বেশ হালকা লাগছে তার, এতক্ষণ দম বন্ধ লাগছিল। ঈশানী বেরিয়ে দেখে বিছানা থেকে সব ফুল নামিয়ে বিছানা ঝেড়ে আরহান শুয়ে পড়েছে। ঈশানী কি করবে, কোথায় শোবে ভাবতে থাকে দাঁড়িয়ে। আরহান চোখের ওপর এক হাত ও পেটের ওপর এক হাত দিয়ে টান হয়ে শুয়েছিল। ঈশানী দাঁড়িয়েছে ঠিক তার পায়ের কাছে। কারো উপস্থিতি উপলব্ধি করে আরহান, চোখ মেলে যায়। সদ্য গোসল করে বেরিয়ে আসে ঈশানীকে তার কাছে স্নিগ্ধ ফুটে ওঠা পদ্ম মনে হচ্ছে। সে নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ঈশানীকে উদ্দেশ্য করে বলল, সারারাতকে দাঁড়িয়ে থাকবে ওখানে? থাকলে থাকতে পারো, তবে লাইট নিভিয়ে দিয়ে পরে দাঁড়াও, চোখে আলো লাগছে। ঈশানী ইতস্ত করল, কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। তার ছোট তনু যেন
ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। অজানা ভয়ে ততস্থ কিশোরীর হৃদয়। তবুও ক্ষীণ কণ্ঠে বলল, না মানে আমি সোফায় ঘুমোবো, বালিশটা একটু দেবেন? আরহান এবার সোজা হয়ে বসে পড়ল। তারপর ঈশানীকে বলল, এটা কোনো বাংলা সিরিয়াল না যে তুমি সোফায় ঘুমাবে আমি বিছানায়। এটা বাস্তব জীবন, তোমার ভবিতব্য। আমি তোমার স্বামী, 3 কবুল বলে স্বামীর অধিকার দিয়েছো তুমি। এখন আমি সে অধিকার চাইলে তুমি দিতে বাধ্য। তখন কোনো সিনেমার কাহিনী কাজ করবে না। তাই বলছে সম্পর্কটাকে স্বাভাবিক নাও। মানিয়ে নিতে না পারো, যেভাবে চলছে সেভাবে চলুক। কিছু যোগ বিয়োগের প্রয়োজন নেই। সম্পর্ক নিজে তার নিজস্ব রং চেনে রূপ পরিবর্তন করবে। এখন সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঈশানী ফ্যাস ফ্যাস করল, বিব্রত বোধ করল, কিন্তু তার ভিতরের ভয়টা চলে গেল। সেটার পরিবর্তে এসে বাধা বাঁধলে একটা অজানা মুগ্ধতা, শান্তি। সে কিছু বলল না, আর চুপ করে বিছানার অন্য সাইডে শুয়ে পড়ল। আরহান লাইট নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। ঈশানী ঘুম ধরছে না, ভিতরটা হাঁসফাঁস লাগছে, এপাশ ওপাশ করে যাচ্ছে। মূলত তার অন্ধকারে ভয় লাগে। এরকম ঘুটঘুটে অন্ধকার মনে হয় কেউ তাকে দেখছে। ভয়ে ঘুম আসে না। তার ওপরে একটা ছেলের সাথে একই রুমে একই বিছানায় শুয়ে আছে। আরও অস্বস্তি ঝেঁকে ধরেছে। যদিও ছেলেটি তার স্বামী, কিন্তু সম্পর্কটা তো অস্বাভাবিক। সে সোজা হয়ে শোয়। আরহান তার মুখের ওপর উঠে আসে। ঈশানী ভয় পেয়ে যায়। মাথায় আসে সেই মহিলাদের বলা কথা। ভয় পেয়ে হুট করে বলে ফেলে, আচ্ছা আসবেন না প্লিজ, আমি এখনো রেডি নই। আরহান হাত বাড়িয়ে ঈশানীর পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয়। তারপর সেভাবে ঈশানীর ওপর ঝুঁকে যায়। মূলত ঈশানীর বলা কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সরে সরে আস্তে আস্তে ব্যঙ্গাত্মক স্বরে বলে, তুমি মোটেও বাচ্চা না। আমার মাথায় যেটা আসেনি সেটা তোমার মাথায় ঘুরছে। ইউর ভেরি অ্যাডভান্স। ঈশানীর জান পরাণ করুণ করুণ অবস্থা হয়। লজ্জায় চোখ খিচে নিয়েছে। ইস, কি একটা কাণ্ড ঘটে গেল। লোকটা নিশ্চয় তাকে নির্লজ্জ ভাবছে। ঈশানী সমস্ত শরীরে ছেয়ে গেল অস্বস্তির আস্তরণে। লজ্জায় গাল দুটো মেরুন হয়ে উঠল। ঈশানীর এক মুহূর্তে মনে হচ্ছে সে ধরনী ফাঁক হও, আমি ঢুকে যাই। কোনো রকম পাশ ফিরে চোখ খিচে শুয়ে থাকলো সে। নিস্তব্ধ মধ্যরাত, চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কিছু নেড়ি কুকুরের ডাক, যা নিস্তব্ধ পরিবেশে এক প্রকার ছেদ টানে। আকাশে সুন্দর থলের মতো চাঁদ উঠেছে। চাঁদের মৃদু আলোয় আলোকিত লাগছে চারপাশে। সেই চাঁদের স্নিগ্ধ আলোয় একজোড়া কপত কপতি বসে চন্দ্রবিলাসে মত্ত, যেন তাদের আলোয় সৌন্দর্য তাদের গ্রাস করছে। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে আয়রা বলল, আজকের চাঁদটা ভীষণ সুন্দর, তাই না? আয়রার পাশে বসে ইয়াছিন আয়রার মেধহীন কোমরে হাত দিয়ে আয়রাকে নিজের সন্নিকটে আনলো আরেকটু। তারপর আয়রার দিকে চেয়ে আবিষ্ট কণ্ঠে বলল, ভীষণ। আয়রা লজ্জা পেল, গাল দুটো লালচে বর্ণ ধারণ করলো। আয়রাকে লজ্জায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইয়াছিন এবার তার ঘাড়ে মুখ গুজালো। ভিজা উষ্ঠ যুগল নাড়িয়ে ছোট ছোট চুমোতে ভরিয়ে দিল। আয়রা জমে গেছে যেন, শক্ত করে ধরেছে তার শাড়ির আঁচল। নিঃশ্বাসের গতি বেগতি হচ্ছে তার। কাঙ্ক্ষিত পুরুষে অনাকাঙ্ক্ষিত স্পর্শে মিয়ে যাচ্ছে। ইয়াছিন এবার চুমোর জায়গায় হালকা করে কামড় বসালো। আয়রা আহ বলে কেঁপে উঠল। ইয়াছিন ছাড়ল না, বরং উঠে দাঁড়িয়ে কোলে তুলে নিল আয়রার ছোট্ট শরীর। আয়রার কপালে নিজের কপাল লাগিয়ে চলল রুমে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, সাথে ভারী হয়ে আছে রুমের বাতাসও। নিঃশ্বাসের শব্দ যেন ভয়ঙ্কর প্রতিধ্বনি দিচ্ছে। ইয়াছিন আয়রাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেই ঝুঁকে যায় তার দিকে। ঘরের ড্রিম লাইটের সবুজ আলোতে আয়রার মুখ যেন আরও মায়াবী আবেদনময়ী লাগছে। নিষ্পলক তাকিয়ে আছে ইয়াছিন। আয়রা যেন সে দৃষ্টি নিতে পারে না। ইয়াছিন শরীর জুড়ে বয়ে যায় অজানা শিহরণ। চোখ খিচে বন্ধ করে পড়ে ইয়াছিনের বক্ষদেশের নিচে। ইয়াছিন আলতা করে চুমো দেয় আয়রার কপালে। আয়রা নিজের কপালে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। অমনি ঝড়ের বেগে একজোড়া ওষ্ঠ আঁকড়ে ধরে তার ওষ্ঠ। সেদিনের মতো শুধু ছুঁয়ে ক্ষান্ত না, বরং উন্মাদ হয় মধুসদা পানে। গাঢ় থেকে গাঢ় হয় সেই স্পর্শ। সময়ের সাথে তাণ্ডব বাড়তে থাকে। দুটো আলাদা মানুষ, আলাদা দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। প্রণয় পুরুষ ছাড় দেয় না।
একরত্তেও। দীর্ঘদিনের লালিত ভালোবাসা উজাড় করে দিয়ে আয়রাকে করে তোলে পাগল প্রায়। রাতের দ্বিপ্রহরে রচিত হয় তাদের ভালোবাসার নতুন কাব্য। কিছু ভয়, কিছু ব্যথা, কিছু যন্ত্রণা ও সুখ মিলিয়ে পরিচিত হয় নতুন এক জগতে। আজকের সকালটা ছিল অন্যরকম। জানলা দিয়ে সূর্যের মৃদু আলো আয়রার চোখে মুখে পড়লে চোখ মুখ কুঁচকে ফেলে। শেষ রাতের দিকে সে ঘুমিয়েছে, এখনও ঘুম কাঁচা। শরীর জুড়ে অসহ্য ব্যথা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। মুহূর্তে ভেসে ওঠে কাল রাতে স্বামী নামক মানুষটার পাগলামি, উন্মাদনা, লজ্জায় লাল হয়ে ওঠে আয়রার মুখশ্রী। আর একটু নড়ে চড়ে ওঠার চেষ্টা করলে কারো শক্ত হাতের বাঁধনে বাধা পড়ে। চোখ ঘুরিয়ে দেখতে ইয়াছিন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আয়রা নড়াচড়ার বেশ বিরক্ত বোধ করছে হয়তো, চোখ নাক কুঁচকে ফেলেছে। সেভাবে আয়রাকে জড়িয়ে ধরে ঘুমন্ত নিঃশাক্ত কণ্ঠে বলল, আয়রা বিবি, এখনও নড়চড় করার শক্তি পাচ্ছ কিভাবে? আমি কি তাহলে তোমায় ঠিকভাবে আদর করতে পারিনি? বলেই চলল আয়রার পানে। আয়রার মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। অসভ্য লোকটার বেসামাল কথা শুরু হয়েছে। আয়রার মুখ ঝামটা দিয়ে বলে, অসভ্য লোক, ছাড়ুন বলছি। ইয়াছিন বাচ্চাদের মতো ঠোঁট ফোলালো, তারপর আবার চোখ বন্ধ করতে করতে বলল, তোমার বরের এখনো ঘুম সম্পূর্ণ হয়নি। তো আপনি ঘুমান, আমাকে ছেড়ে দিন। আয়রা প্রত্যুত্তর করল। ইয়াছিন ঠোঁট উল্টে বিগড়ে যাওয়া বাচ্চাদের মতো বলল, বউ ছাড়া আমার ঘুম হয় না। আমার একমাত্র ঘুমের ওষুধ বউ। বউকে না জড়িয়ে ঘুমালে ঘুমটা টাটা বাই বাই দিয়ে গায়েব হয়ে যায়। আয়রা নড়াচড়া করেছে, ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটছে আর বলছে, ইস, একদম নাটক করবেন না, ছাড়ুন না প্লিজ। নতুন বউ এতক্ষণ ঘুমালে লোকে মন্দ বলবে। ইয়াছিন এবার চোখ তুলে তাকালো, তারপর আয়রার বুকে মাথা রেখে বলল, নতুন বউয়ের অনেক কাজ থাকে রাতে, লোকে জানে। তাই তাড়াতাড়ি উঠলে উল্টো আমার দিকে আঙুল উঠাবে জান। বেসামাল লোকের নির্লজ্জ কথা আয়রা বেগতিক অবস্থা হয়, লজ্জায় কুকড়ে ওঠে। তখনই দরজায় কড়া না রেখেও বাহির থেকে ভেসে আসে। আয়রা ভীষণ লজ্জা পেল, ইয়াসিনের দিকে করুণ দৃষ্টি ফেলল। ইয়াসিন আর জ্বালালো না মেয়েটাকে, ছেড়ে দিল। আয়রা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো রকম গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল। ইয়াসিনের ঠোঁটে তৃপ্তির হাসি। আরহানের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। সকালে উঠে সে তার বারান্দায় শরীরচর্চা করে। আজও তার ব্যতিক্রম হয়নি। অবশ্য ব্যতিক্রম একটু হয়েছে। আগে যে রুমে নিজের এক ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতো, আজ সেই রুমে অন্য একজনও আছে। ঘুম থেকে ওঠার পর এক পলক ঈশানের দিকে তাকিয়েছিল। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। ঘুমানোর সময় ওড়নাটা শরীরে জড়িয়ে রেখেছিল, সেটা কিছুটা সরে গেছে। প্লাজোটা খানিক ওপরে উঠেছে। ঘুমন্ত মুখ আর এমন বিধ্বস্ত অবস্থা দেখে আরহানের পুরুষালী হৃদয়টা ধক করে ওঠে। পর মুহূর্তে আরহান নিজেকে শাসায়, তুই এত নির্লজ্জ হলি কবে থেকে? একটা বাচ্চা মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস? যদিও মেয়েটা তোর বউ, তবু এখনো দূরত্ব আছে। আর মেয়েটা নিতান্তই বাচ্চা, শুধরে যা। নিজে নিজে এসব বিড়বিড় করে সে দ্রুত ওয়াশরুমে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে শরীরচর্চায় ব্যস্ত হয়। এইদিকে ঈশানের ঘুম কিছুটা পাতলা হয়। চোখ মেলে তাকায়। প্রথম 2 সেকেন্ড সব অপরিচিত লাগে তার। পর মুহূর্তে মনে করে এটা তার স্বামীর কক্ষ, আর সে এখন বিবাহিত। সে রুমে চারদিকে চোখ বুলায়। তার স্বামী নামক মানুষ এই রুমে। সে রুমে ওয়াশরুমের দিকে আগায়, সেটাও বাইরে থেকে লাগানো। ঈশানী ভাবল হয়তো আরহান নেই রুমে তাহলে। আজ ভোর ভোর উঠেছে, প্রকৃতির হাওয়া খেতে ব্যালকনির দিকে পা বাড়ায়। মুহূর্তে পা থেমে যায়। চোখে পড়ে এক সুগঠিত দেহের পুরুষ শরীরচর্চায় নিমগ্ন। উদাম শরীরের ডাম্বল হাতে শরীরচর্চায় ব্যস্ত। ঘামে চকচকে কপাল, পেশির ভাঁজে আলো পড়ে যেন এক শিল্পীর নিখুঁত তুলির আঁচড়। প্রতিটা মুভমেন্ট যেন নিয়ন্ত্রিত শক্তি। ঈশানীর চোখ আটকে যায় তার হাতের বাহু পেশিতে। পেশিবহুল বাহু, চওড়া কাঁধের গতিবিধিতে বেড়ে যায় কিশোরীর বুকের ধুকধুকানি। কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছিল তার মুখের অভিব্যক্তি, একটা শান্ত মনোযোগী ভাব, যেটা না চাইলেও চোখ টেনে রাখে। ঈশানী অভিভূতের ন্যায় চেয়ে। তখনই আরহান পিছু ফেরে।
দুজনের চোখের মিলন ঘটে। ঈশানীর ভিতরে সত্তা হাঁসফাঁস করে ওঠে। লুকিয়ে লুকিয়ে দেখার অপরাধ নিজেকে দুটো ভয়ানক গালি দেয় মনে মনে। এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি। আরহান এক পা দুপা করে এগিয়ে আসে, যেটা দেখে ঈশানী ধরা পড়ে যাওয়ার চোরের মতো দৌড়ে পালায়। আরহান অবাক হয়ে যায় ঈশানীর আচরণে, হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে। ঈশানী নিচে নেমে আসে। বাড়ি ভর্তি মেহমান আর নেই। কালকে বিয়ের পরপরই প্রায় সবাই চলে গেছে। গুটি কয়েকজন যারা আছে তারা নিকটস্থ আত্মীয়। আজই হয়তো চলে যাবে। মিনারা বেগম রান্নাঘরে সকালে নাস্তা বানাচ্ছে, হাতে হাতে কাজ করে দিচ্ছে ময়না। ঈশানী গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় মিনারা বেগমের পিছনে। কিছু বলবে কিনা ভাবছিল। ময়না ঈশানীকে দেখে দাঁত কেলিয়ে হাসে, তারপর হেসে হেসে বলে, আপা মনি উইঠা গেছেন? ঘুম ভালো হয়েছে নি? ঈশানী এত ভাবলো না, স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ ভালো হয়েছে। মিনারা বেগম চোখ রাঙালেন। ময়না আর কিছু বলল না, তবে মুচকে মুচকে হাসতে ভুলল না। মিনারা বেগম ঈশানীকে ডাকলেন, তারপর বলল, বাবু উঠেছে? ঈশানী কেমন লজ্জা পেল, ভিতরটা ছটফটিয়ে উঠল। কোনো রকম মুখ দিয়ে বের করলো, হুম। মিনারা বেগম ফের বললেন, দ্রুত সকালের নাস্তা খেয়ে তৈরি হয়ে নিবি, আয়রার বউ ভাত আজকে। ঈশানী মাথা দোলালো, জিজ্ঞেস করলো, আর অপু কি আজকে আসবে ছোট মা? মিনারা বেগম কাজ করতে করতেই বললেন, হ্যাঁ, জামাই সহ আসবে। আর শোন, আমার রুমে ড্রেসিং টেবিলের ওপর শাড়ি আর কিছু গহনা আছে, ওগুলো পরি তৈরি হবি। ঈশানী ভীষণ খুশি হলো, গদগদ হয়ে বলল, আর অপু আসছে ভালো হবে। আমার আপুকে ছাড়া একদম ভালো লাগে না, কেমন একা একা লাগে। তারপর হাতে হাতে কাজ করে দিল। খাবার টেবিলে আস্তে আস্তে সকলের উপস্থিত হয়েছে। জাহিদ চৌধুরী, আরহান সবে বসেছে খেতে। পাশে বসেছেন এক বৃদ্ধ মহিলা, সম্পর্কে জাহিদ চৌধুরীর ফুপু হয় আর আরহানের দাদি। জাহিদ চৌধুরীর মা মারা যাওয়ার পর এই মহিলা অনেক করেছে, সেই হিসেবে তাকে যথেষ্ট মান্য করা হয়। ঈশানী রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে দিচ্ছে। বৃদ্ধ মহিলা নিখুঁত চোখে দেখছে ঈশানীকে। হঠাৎ ঈশানীকে থামিয়ে দিল, পা থেকে মাথা পর্যন্ত দেখে মুখ বাঁকিয়ে বলল, নতুন বউ তুমি শাড়ি পরো নাই কেন? এখনো কি বাড়ির মাইয়া আছো? তুমি বউ হইছো, বউয়ের মতো থাকবা, বুঝছো? ঈশানী কিছু বলল না, মাথা নিচু করে রইল। পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঘরে টাইলস ঘুরছে। বৃদ্ধ মহিলা এবার সব লজ্জা শরমের মাথা খেয়ে বলল, শরীরে তো 100টাও মাংস নাই। আমার ওমর হুষ্ট ফুষ্ট বলবান নাতিরে সুখী করবা কি দিয়া? বেশি বেশি খাইয়া গতরে মাংস বানাও, স্বামী সামলাইতে হইব তো। আরহান কেবল জুসের গ্লাসে চুমুক দিয়েছিল। এরকম নির্লজ্জ কথা শুনে নাকে মুখে উঠে গেল। কেসে উঠল সে। ঈশানী লজ্জা শরমের ঘাট হয়ে রইল। চলে যাওয়ার বেয়াদবি হবে বলে নিজের চিবুক গলায় নামিয়ে দাঁড়িয়ে আছে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তাকে যদি এই পৃথিবী থেকে উধাও করে দেওয়া হতো তাহলে বোধহয় সবচেয়ে বেশি ভালো হতো। ছেলে ও ছেলের বউয়ের সম্মুখে এমন কথায় জাহিদ চৌধুরী ব্যাকপ বনে গেছে। কোনো রকম ফুপুকে বললেন, এসব কি বলছো ফুফু? চুপচাপ খাও তো। বলে সেও পালালো। বৃদ্ধা ভীষণ বিরক্ত হলো, নাক মুখ কুঁচকে বলল, আমি কি ভুল কইলাম? দাদু ভাই তুমি কও, ওর গতরে গোস্তের দরকার আছে না এই হাড্ডি শরীরে? বাকিটা সম্পূর্ণ করার আগে আরহান বলে উঠল, সমস্যা কি দাদি? ও না পড়লে তুমি আছো তো? তোমারে তো দাদা আমার জন্য রেখে গেছে, তুমি আইসো ওর জায়গায়। ঈশানীকে এবার লজ্জায় হেসে ফেলল। আরহান মৃদু ধমক দিয়ে বলল, এখানে কি করছো? যাও, মার কাছে যাও। বৃদ্ধ মহিলা আরহানের পিঠে চাপড় বসিয়ে বলে, মেলা দুষ্টু হইছস তুই, তোর দাদাও এমন আছিল। আরহান আর শুনল না, উঠে গেল। বৃদ্ধ খেতে খেতে কল্পনা করতে লাগলো নিজের প্রাণপ্রিয় গত হওয়া স্বামীকে। ঈশানী সবে গোসল করে বের হয়েছে, দেখে ময়না বসে আছে বিছানার ওপর শাড়ির গয়না। ময়না দাঁত কেলালো, যে কোনো মুহূর্তে দাঁত কেলানো এই মেয়ের অভ্যাস। দেখতে খারাপ লাগে না, তারপরও ঈশানীকে বলল, আপামনি আপনারে কিন্তু এখন আমার ভাবিমনি কওয়া উচিত, কি কন?